আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জেলা প্রশাসক সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। স্বৈরাচার পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসেছে মন্তব্য তারেক রহমানের। দল পুনর্গঠন করে ৩১ দফার ভিত্তিতে দেশ করার তাগিদ। অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি। নাগরিক কমিটি নির্বাচনকে ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে, হুঁশিয়ারি সার্জিস আলমের। মিটারে নয় সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। আন্দোলনের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ। রাজধানী জুড়ে তীব্র যানজট। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান। আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরে সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে জানিয়ে প্রধান উপদেষ্টা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অতিথি নয়, প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে কাজ করতে চান বলে জানান তিনি। ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, সরকারের কাজ হয়রানি রোধ করতে জনসেবা নিশ্চিত করা। নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে নতুন বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। ডিসিদের এই ফোরামকে মহাশক্তিধর সমাবেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশ গঠনে সকলকে টিম ওয়ার্ক করার আহ্বান জানান। তাগিদ দেন যে কোনো মূল্যে ডিসিদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা ১ নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হয়, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন করলে, কিভাবে করলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জেলার মান উন্নয়নে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন যেসব জেলা র্যাঙ্কিংয়ে ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে ভালো রাখতে পেরেছে। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবার এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোরভাবে তদারকি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জনগণ যেন ভালো কাজের জন্য মনে রাখে, ডিসিদের এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে বলেন ডক্টর মুহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
যে কোনো মূল্যে একটি উত্তম জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সেজন্য সারা দেশের জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। যেহেতু নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট এন্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। স্বৈরাচারের পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলকে পুনর্গঠনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। নড়াইল জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এসবের মেরামত করতে হবে। দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসব আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সম্মেলনস্থল শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। দল পুনর্গঠনে দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নড়াইল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা। স্থানীয় নেতাদের মতে নতুন নেতৃত্ব নির্ধারণে প্রাণের সঞ্চার হবে দলের রাজনীতিতে। দ্বিবার্ষিক এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের নামে মানুষের সাথে প্রতারণা করে স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এখন তা পুনর্গঠনের সময় এসেছে। দেশকে এগিয়ে নিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে জানান তারেক রহমান। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে। নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে 31 দফা, দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, যা নতুন বাংলাদেশ নির্মাণের পথে প্রতিবন্ধকতা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই মুখপাত্র। অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে।
এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আবারও ১-১১-১১ ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সবার দাবি। এ সময় নেতাদের নির্বাচিত হয়ে জনগণের সম্পদ হাতিয়ে নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চায় শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ। সংলাপে আলোচকরা বলেন, সরকার বদলালেই হবে না, প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে একটি কর্মসূচি দিয়েছিলাম, আমাকেও কিন্তু রাতের আধারে রাত ৪টায় বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন। শুধুমাত্র একটি বিপ্লব হয়ে গেলে রাষ্ট্রের পরিবর্তন হবে, এটি কখনোই সম্ভব না। ভোটারদের সেই ক্ষমতা নাই যে সৎ যোগ্য প্রার্থী মনোনীত করা। তার মানে এই ক্ষমতাটা হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে দায় যে তারা ভালো এবং সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। সৎ, দক্ষ এবং সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষা জোরদার করার তাগিদ দেন বক্তারা। আমরা জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত মানুষের কাছ থেকে সেটা ছেড়ে দেওয়া দরকার। আমি বিশ্বাস করি পরবর্তী সব নির্বাচনে তাই হোক। যাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো থাকে, যাদের কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি ভালো থাকে, এরা পার্টির নেতৃত্বের প্রতি অন্ধভাবে অনুগত হবে না। কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে মুক্ত করা যায়? ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত। এতে বিশ্লেষকরা বলেন, রাজনীতিকে অর্থ ও পেশি শক্তি মুক্ত করা গেলে নীতিবান রাজনীতিবিদদের সমন্বয়ে পরিচ্ছন্ন সংসদ পাওয়া সম্ভব। মানুষ 2018, 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি। সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসছে ছাত্রদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সাথে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের উপর চাপ প্রয়োগ করার দাবিও জানান কেউ কেউ। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেন এদেশের নারী সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মফস্বল এলাকার নারী শিক্ষার্থীরা রাজপথে ছিলেন সরব। মা বোন সহ অনেকে আন্দোলনে সামিল হয়েছেন এক দফা দাবিতে। সেই জুলাইয়ের চেতনাকে লালন করে রাজধানী শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ, যেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় দেশের নারীদের রাজনীতিতে অংশ নিশ্চিত করতে হলে শেখ হাসিনার বিচার আগে নিশ্চিত করার জোর দাবি জানান অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারত যদি না শেখ হাসিনার মতো একটি কায়সাত বাংলাদেশে এতদিন থাকতো। নারী সমাবেশে অংশ নিয়ে নাগরিক কমিটির নেতারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। না নারী না পুরুষ কোনো অংশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে
চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না, আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই, আমরা নারীদেরকে গণপরিষদে চাই, আমরা নারীদের পার্লামেন্টে চাই, কোনো সংরক্ষিত আসেন না। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও জানান এই সমাবেশের বক্তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের কারিগররাই আগামী বাংলাদেশের নেতৃত্বের সামনে সারিতে থাকবে বলে মনে করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন রাজনৈতিক দল গঠনের মতামত সংগ্রহের সময় সার্জিস আলম জানান, চলতি ফেব্রুয়ারিতেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব। 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের হাত ধরেই নতুন রাজনৈতিক দল আসছে, এই খবরটা পুরনো হলেও কবে আত্মপ্রকাশ করছে, কারা নেতৃত্বে থাকছেন এবং কি বা এই দলের নাম, এসব নিয়ে এখন আলোচনা বেশি হচ্ছে। জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল গঠন করতে বেশ কিছুদিন ধরেই জনমত সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জে যান গণ অভ্যুত্থানের কারিগররা। চলতি মাসেই নতুন দলের ঘোষণা জানিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট ছাড়া সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে ছাত্রদের এই দল। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র স্বপ্ন দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। সার্জিস আলম বলেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশে নেতৃত্বের সামনের সারিতেই থাকবেন। তবে কেউ যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে গণবিপ্লবের হুঁশিয়ারি দেন তিনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। পথঘাট, দোকানপাটের চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন জুলাই বিপ্লবের এই নেতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন থেকে আর মিটারে নয়, সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। সকালে অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে সকাল থেকে চালকদের সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে দেওয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী ও কর্মজীবীরা। আরো জানাচ্ছেন রাসনা দাস। 2012 সালের মিটারে নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালানোর দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। তাদের দাবি মিটারে নয়, চুক্তিতে সিএনজি চালাবেন তারা। প্রত্যেকটা গাড়িতে কাগজে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা রাস্তায় নামাইছি। আমরা চাই যে মিটার ছাড়া গাড়ি চলুক। বিভিন্ন রকমের অজুহাতে দিয়ে আমাদের খুব হয়রানি করে রাস্তাঘাটে। এই কারণে আমরা খুব ত্যাক্ত হইয়া রোডে নামিয়ে এই আন্দোলন শুরু করছি। 200 টাকার মামলা এখন 2000 টাকা পর্যন্ত আছে। আগে গ্যাস ছিল 30 টাকা, এখন বর্তমানে 43 টাকা। আগে জমা দিতাম 900 টাকা, এখন জমা দেয় 1100 টাকা। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে।
এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমার পরীক্ষা 20 মিনিট লেট হয়ে গেছে, আমি এত জ্যাম রাস্তা। আমিন বাজার থেকে আমার আসতে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগছে, মানে অসহনীয় জ্যাম আর কি। এখন আমি আধা ঘন্টার মতো জ্যামে থেকে আসছি। বসে সমাধান করা উচিত, কিন্তু রাস্তায় জনগণকে দুর্ভোগ দিয়ে কষ্ট দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় বর্ষাকালে বা যখন একটু ক্রাইসিস থাকে তখন তারা অনেক ডাবল ভাড়াও অনেক সময় চায়, তো এইগুলো দূর হবে যদি মিটারে চলে। পরে আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মিটার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। ভুক্তভোগী নগরবাসীরা জানান, যে কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করার এই প্রবণতা থেকে সরে আসতে হবে আন্দোলনকারীদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার দেশে দায়িত্বশীল, নির্ভীক, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা দেখতে চায়, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার আশা, নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদের বয়ান প্রচার হবে না। গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ও ফিরে দেখা 1 থেকে 36 জুলাই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, সাংবাদিকরা আরও খারাপ কাজের সমালোচনা করতে পারবেন। দেশে এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বিগত 1 থেকে 36 জুলাই পর্যন্ত আন্দোলন ও সকল আত্মত্যাগের তথ্যচিত্র তৈরি করা হবে বলেও জানান শফিকুল আলম, যা থেকে নতুন দেশ করার প্রেরণা পাবে তরুণ প্রজন্ম। আমরা নতুন একটা ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে। সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন, এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী বশির রহমান তামিম জানান, সরকারের ইচ্ছার উপর নয়, সঠিক ও সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের উপর নির্ভর করবে বিচার কাজ। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্ত কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আমাদের আইনে এবং বিধিতে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক অথবা কোনো এনজিওর রিপোর্টকে আমরা এই ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য এভিডেন্স হিসাবে গ্রহণ করতে পারি। তার আলোকেই আমরা জাতিসংঘের এবং পৃথিবীর সর্বোচ্চ একটি সংস্থার রিপোর্টকেও আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তেলের সাথে অন্য পণ্য নিতেও বাধ্য করছেন তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে মিল মালিকদের দাবি, 27 ফেব্রুয়ারি থেকে বাজারে তেলের সংকট থাকবে না। এ সময় ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট শারফুল আলমের। মুসলিম প্রধান দেশগুলোতে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, যদিও বাংলাদেশে এই চিত্র ঠিক বিপরীত। এখানে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন ব্যবসায়ীরা। চলতি বছরে এরই মধ্যে রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই জন্য মিল মালিকদের দোষ দেন পাইকারি ব্যবসায়ীরা। কোন দোকানে 2 লিটার 5 লিটার কোনো তেল আছে কিনা? সরজমিনে আপনারা সবাই চলেন। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে ওনারা 5-6 জন কোম্পানি, ওনারা মাল সাপ্লাই কেন শর্ট রাখতেছে, এটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। আপনাকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এবং আমি এটুকু আপনাদেরকে বলতেছি, আমরা কালকা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। ভোজ্য তেলের বাজারে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি জানান কোনোভাবেই ভোজ্য তেলের সাথে অন্য পণ্য যুক্ত করা যাবে না। আমরা কেউ ফেরেশতা আর কেউ শয়তান না, মিক্সড। দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই থাকবে এবং এই কারণে ওনারা কথা দিয়েছেন যে ওনাদের কারেক্ট করবেন, আমরা এটা বাস্তবায়ন করার ব্যবস্থা নেব। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। তৃতীয় ও শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের একাংশের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় সহিংসতা চালাতে পারছে ইহুদিরা। তাবলিগ জামায়াতে বিভেদ ভালো বার্তা দেয় না মন্তব্য করে আগামীতে মিলে মিশে ইজতেমার আয়োজনের তাগিদ দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের যাবতীয় গুনার জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12:38 আখেরি মোনাজাত শুরু করে শেষ করেন 1:08 মিনিটে। 30 মিনিটের মোনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাক তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরীক হন আখেরি মোনাজাতে। সবার সাথে আমরা দোয়া করেছি, আমার পরিবারের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করছি সারা মুসলিম উম্মাহ যাতে এক আকাশের নিচে শান্তি বজায় থাকতে পারে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবার ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হাতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে। এক আমিরের নেতৃত্বে ইজতেমাটা করতে পারি সেই দোয়াই আল্লাহর কাছে চাইছি। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা, তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের তাগিদ মুসল্লিদের। হযরত উলামায়ে কেরামকে আমরা বলবো, যেহেতু আপনারা ইসলামের কায়েদ রাহাবার পথ প্রদর্শক, আমরা চাই হযরত উলামায়ে কেরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলীগের বিভেদ দূর হয়ে যাবে। 1966 সাল থেকে এই তুরাক তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বসত এই তুরাক তীরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে জোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যকার বিরোধে আলাদা আলাদা ইজতেমা হয়। সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় মিলন মেলার পরিবেশ এখানে আর দেখা মিলছে না। তারপরও এবার স্বস্তির বিষয় হলো যে জোবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যকার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুরের লাহালকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি আরও বলেন, তরুণ প্রজন্মের দেশপ্রেম সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে। জুলাই আন্দোলনে তারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে জীবন দিয়েছে, কিন্তু পিছু হটেনি। তরুণদের এই আত্মত্যাগ আগামীতে জাতির পথ চলার প্রেরণা হয়ে থাকবে। হাসিনা আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নাই, এমন কিছু বাকি নাই যেটা করেন নাই, কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল। ক্ষমতাটাকে পার্মানেন্ট রাখার জন্য সে এই সমস্ত অপকর্ম একের পর এক চালিয়ে গিয়েছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। জাতিসংঘের যে প্রতিবেদন, যে ঐতিহাসিক দলিল, এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে চারকোলের ৭০টির মতো কারখানা থাকলেও বেশিরভাগই গভীর সংকট অতিক্রম করছে। তাই চারকোল শিল্পকে রক্ষায় সরকারের নীতি সহায়তা এবং এই খাতকে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে উন্নত করার দাবি করেছে চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 2025-27 সালে নির্বাচনী ইশতেহারে চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদের নেতারা বলেন, এই শিল্পকে সহায়তা করলে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি বৈদেশিক
আয়ও বাড়বে। পাটের উচ্ছিষ্ট ও পাটকাঠির প্রক্রিয়াজাত অংশই চারকোল, যা ফটোকপির কালি, টুথপেস্ট এবং প্রসাধনীর অন্যতম কাঁচামাল। নেতারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এসব শিল্পের পরিবেশ বান্ধব কাঁচামাল হিসেবে চারকোলের চাহিদা এবং ব্যবহার বাড়ছে। এমন অবস্থায় চারকোল শিল্পের সুষ্ঠু বিকাশে সরকারি নীতি সহায়তার বিকল্প নেই। বর্তমানে এ খাতে বিনিয়োগ শত কোটি টাকার উপরে। এই শিল্পটি শতভাগ রপ্তানি হয়। আমাদের দেশের অর্থনীতিতে এই শিল্পটি ক্ষুদ্র একটি ভূমিকা রাখে। এটার যদি বাজার মূল্য আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে দেশে বৈদেশিক মুদ্রার আপনার পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক চাইল্ডহুড ক্যান্সার ডে উপলক্ষে ক্যান্সার আক্রান্ত ও ক্যান্সার জয়ী শিশুদের নিয়ে সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেমিনারে ক্যান্সারের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই সময় পেডিয়াট্রিক, হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল করিম বলেন, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল, তাই শুরু থেকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সময় ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনার শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন চিকিৎসকরা। বাংলাদেশে অ্যাটলিস্ট মানে বিএসএমওতে পিডিয়াট্রিক, হেমাটোলজি, অনকোলজি বিভাগে যেটা চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক মানের চিকিৎসা শুরু হয়েছে। যদিও আমাদের একটু আমরা পিছিয়ে আছি, রিল্যাপস চিকিৎসা এটা আমি পরে আসছি। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর বুধবার শুরু হলেও তার আগে আজই উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে দর্শকদের মন মাতাতে ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমান বাহিনী। তবে থাকছে না ট্রফি নিয়ে দলগুলোর অধিনায়কদের ফটো সেশন। তবে গানে গানে দর্শক মাতাবেন আতিফ আসলাম। লাহোরে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সুর মূর্ছনা। আরো জানাচ্ছেন পরাগ আরমান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে লাহোর ফোর্টের দিওয়ানি আমে। অনুষ্ঠানে ক্রিকেটীয় বিষয়ের সঙ্গে থাকছে সাংস্কৃতিক ছোঁয়াও। হাজির থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, থাকবেন ক্রিকেট জগতের তারকারাও। সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি আলোচনার আয়োজনও থাকছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন অনুষ্ঠানে। থাকবে পাকিস্তানের গায়ক আতিফ আসলামের পারফরম্যান্স। অন্যান্য গানের সঙ্গে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংও গাইবেন। অনুষ্ঠানে পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইপাস্ট অন্যতম আকর্ষণ হতে চলেছে, যার মহড়াও হয়েছে গতকাল। 19 ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগেও একটি ছোট্ট অনুষ্ঠান হবে বলে জানা গেছে। 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ পাকিস্তানের পাশাপাশি আরব আমিরাতেও হবে। মূলত ভারত পাকিস্তানে খেলতে রাজি না হয় হাইব্রিড মডেলে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে 1996 সালে বিশ্বকাপ ক্রিকেটের পর বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান, তাই আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না তারা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জেলা প্রশাসক সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। স্বৈরাচার পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসেছে মন্তব্য তারেক রহমানের। দল পুনর্গঠন করে 31 দফার ভিত্তিতে দেশ করার তাগিদ। অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি। নাগরিক কমিটি নির্বাচনকে ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে, হুঁশিয়ারি সার্জিস আলমের।
মিটারে নয় সিএনজি অটোরিকশা চলবে, চালকের নির্ধারিত ভাড়ায় আন্দোলনের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ। রাজধানী জুড়ে তীব্র যানজট। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান, আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।